আসসালামু আলাইকুম। আমি ইকরা মডেল স্কুল থেকে জুবা মিস বলছি। কেমন আছো তোমরা সবাই? আমি আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অষ্টম অধ্যায়, নারী পুরুষ সমতা। তোমরা প্রত্যেকে বই বের করো। চৌষট্টি পৃষ্ঠায় অষ্টম অধ্যায়ে নারী পুরুষের সমতা। এখানে তিনটা টপিক রয়েছে। তোমরা পিছনে বোর্ডে দেখতে পাচ্ছ যে তিনটা টপিক। এক হচ্ছে নারী জাগরণের অগ্রদূত, আন্তর্জাতিক নারী দিবস ও নারী নির্যাতন। আমরা প্রথমে জানবো নারী জাগরণের অগ্রদূত। নারী জাগরণের অগ্রদূত কথাটা শুনলে আমাদের সর্বপ্রথম মনে পড়ে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কথা। এখন আমি তোমাদের লাইন বাই লাইন যেভাবে ক্লাসে রিডিং পড়ানো হতো সেভাবে পড়িয়ে যাব। মাঝখানে কিছু কিছু বিষয় যেগুলো তোমাদের বুঝতে সমস্যা হতে পারে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সমাজের প্রকৃত উন্নয়নের জন্য নারী পুরুষ উভয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমরা জানি যে সমাজে নারীদের এবং পুরুষের অবদান একদম সমানভাবেই গুরুত্বপূর্ণ। যেমনটা পুরুষের জন্য ঠিক তেমনটাই নারীর জন্য। নারী পুরুষ সমান অংশগ্রহণ এবং সমান অধিকার ভোগ করতে না পারলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। এ প্রসঙ্গে কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ভারতীয় উপমহাদেশে নারী অধিকার প্রতিষ্ঠায় সমাজকে সচেতন করতে অসামান্য অবদান রাখেন বেগম রোকেয়া। এখন ভারতীয় উপমহাদেশ বলতে তৎকালীন সময় আমরা ভারত, পাকিস্তান, বর্তমানের বাংলাদেশকে বুঝতাম। তো আমাদের এই ভারতীয় উপমহাদেশে নারীদের ওপর ছিল সবসময়ই এমন এক আচরণ যেটা অবশ্যই নারী অধিকার ক্ষুণ্ণ করত। তিনি মনে করতেন নারী পুরুষের মধ্যে বিভাজন নয়, বরং সহযোগিতা প্রয়োজন। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া 1880 সালের 9 ডিসেম্বর রংপুরে জন্মগ্রহণ করেন। তোমরা প্রত্যেকে এই লাইনটা আন্ডারলাইন করে নিও। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া, জন্মসাল এবং জন্মস্থান, যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। বেগম রোকেয়ার শিক্ষার প্রতি অসীম অনুরাগ ছিল। তিনি নারী শিক্ষার বিষয়ে সমাজে অসামান্য অবদান রাখেন। 1909 সালে তিনি ভগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি পরে কলকাতায় স্থানান্তর হয়। এখানে এই লাইনটাও তোমরা আন্ডারলাইন করবে যে 1909 সালে তিনি ভগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি কবে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, কোথায় প্রতিষ্ঠা করেন, এই ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে। বিদ্যালয়টি পরে কোথায় স্থানান্তর করা হয় এটাও গুরুত্বপূর্ণ। 1932 সালের 9 ডিসেম্বর এই মহিষী নারী মৃত্যুবরণ করেন। তিনি আজীবন নারী শিক্ষার অগ্রগতির জন্য চেষ্টা চালিয়ে গেছেন। একটা সময় ছিল যখন নারী শিক্ষাকে প্রাধান্য দেওয়া হতো না। মনে করা হতো মেয়েদের বাসা থেকে বের হওয়া, পড়াশোনার চেষ্টা বা প্রাথমিক শিক্ষার বাহিরেও কোনো শিক্ষার প্রয়োজন, সেটা গুরুত্বপূর্ণ কেউই মনে করতো না। আমাদের সমাজ ব্যবস্থাটাই তৎকালীন সময় সেরকম ছিল। তাই নারী জাগরণের অগ্রদূত বলা হয় তাকে, কারণ সে নারী শিক্ষার উপর প্রচণ্ড পরিমাণ জোরদার করে। তার সাথে সাথে তিনি চান যে নারী শিক্ষার যেন অগ্রগতি হয়, সে চেষ্টা চালিয়ে যান। বেগম রোকেয়ার স্মরণে বাংলাদেশে প্রতি বছর 9 ডিসেম্বর সরকারিভাবে রোকেয়া দিবস পালন করা হয়। সরকারিভাবে বলতে আমরা কি বুঝি, সেটা শুধুমাত্র আমাদের দেশে প্রযোজ্য। তার অক্লান্ত পরিশ্রমের ফলে মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলো পেতে থাকে। তার এই একটা স্টেপ নেয়া, যার ফলে নারী শিক্ষার জাগরণ হয় এবং মেয়েরা আস্তে আস্তে যে নারী শিক্ষার প্রয়োজন এটা অনুভব করতে থাকে সমাজ। এখন আমরা চলে যাব দ্বিতীয় টপিকে। তোমাদের যদি প্রথম টপিকে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে ফোন অথবা মেসেজ করে জানাবে যে কোনো প্রশ্নের উত্তরের জন্য। এখন দেখি দ্বিতীয় টপিক। দ্বিতীয় টপিকে কি আছে? আন্তর্জাতিক নারী দিবস। আমরা প্রত্যেকেই জানি আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ। এখন আমরা জানবো এই আন্তর্জাতিক নারী দিবসটার পেছনের কথা, কিভাবে এই আন্তর্জাতিক নারী দিবসটা আমাদের মধ্যে এসেছিল। বিশ্বজুড়ে 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়। কিভাবে শুরু হলো এই নারী দিবস, কিভাবে নারী দিবস পালন করা শুরু হয়েছিল, আমরা চলো বিস্তারিত জেনে আসি। এই অধ্যায়ে দেয়া আছে 1857 সালের 8ই মার্চ নিউ ইয়র্ক শহরের একটি পোশাক কারখানায় নারী পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি ও শ্রমের দাবিতে আন্দোলন করে। এটা আমরা কম বেশি সবাই জানি যে ন্যায্য মজুরি কি, যে পরিমাণ তুমি পরিশ্রম করবে সেই পরিমাণ পারিশ্রমিক মেয়েদেরকে দেয়া হয় না।
এটা অনেক সময় অনেক বছর ধরে চলে আসছে এইভাবে। তো 1857 সালের কথা, তখন পোশাক কারখানার নারী শ্রমিকরা, পোশাক কারখানার নারী শ্রমিক কারা? আমরা সাধারণত আমরা গার্মেন্টস কর্মী হিসেবেই তাদেরকে চিনি। তারা কি পোশাক শিল্প বা পোশাক শিল্প কারখানায় চাকরি করে। এখন তাদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল পুরুষের সমান মজুরি এবং দৈনিক 8 ঘন্টা শ্রমের দাবি। পুরুষের সমান মজুরি কেন? কারণ একটা সময় পুরুষদেরকে তাদের যে পরিমাণ পারিশ্রমিক দেওয়া হতো সমানভাবে নারীদের পারিশ্রমিক দেওয়া হতো না। নারীদেরকে পুরুষের চেয়ে কম মনে করতো বা নারীদের কাজের মূল্যায়ন পুরুষের কাজের মূল্যায়নের চেয়ে কম করা হতো। এই আন্দোলনের দাবিতে যখন তারা নামে, এই আন্দোলনে পুলিশ নির্যাতন চালায় এবং অনেককে গ্রেফতার করে। তার ঠিক 51 বছর পর 1908 সালে একই দিনে নিউ ইয়র্কে পোশাক শ্রমিক নারীরা আরেকটি প্রতিবাদ সমাবেত করে। 14 দিন ধরে এই প্রতিবাদ চলে। এতে প্রায় 20,000 নারী শ্রমিক অংশগ্রহণ করে। এখানে প্রত্যেকটা লাইনে কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। কর্মক্ষেত্রে অতিরিক্ত শ্রম এবং শিশু শ্রমের বন্ধের দাবিতে তারা আন্দোলন করে। কর্মক্ষেত্রে এই আন্দোলন নারীদের ঐক্যবদ্ধের একটি বড় উদাহরণ। এখন তোমরা কি আন্ডারলাইন করবে? 1857 সালের 8ই মার্চ নিউ ইয়র্কের শহরে প্রথম পোশাক কারখানার শ্রমিকরা, নারী শ্রমিকরা ন্যায্য মূল্যের ও মজুরির দাবিতে আন্দোলন করে। এই লাইনটা দাগাবে। তাদের মূল লক্ষ্য কি ছিল? এটাও ইম্পর্টেন্ট, পুরুষের সমান মজুরি ও দৈনিক 8 ঘন্টা শ্রমের দাবি। তারপরে তোমরা পরের প্যারায় দেখো, 1908 সালের একই দিনে, 1908 সালের একই দিনে বলতে কি 8ই মার্চ, এই তারিখটা মাথায় রাখবে। আর কতদিন ধরে আন্দোলন করে তারা? 14 দিন ধরে প্রতিবাদ চালায়। এতে কতজন সমাবেত হয়? আর 20,000 নারী শ্রমিক। এই লাইনটাও দাঁড়াবে। এক্ষেত্রে অতিরিক্ত শ্রম এবং শিশু শ্রম বন্ধের দাবিতে তারা আন্দোলন করে। কর্মক্ষেত্রে এই আন্দোলন নারীদের ঐক্যবদ্ধের একটি বড় উদাহরণ। নারীদের ঐক্যবদ্ধের বড় উদাহরণ কারণ একসাথে এতগুলো নারী শ্রমিক কখনোই একত্রিত হয়ে এক আওয়াজ তুলেনি। 1910 সালে দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে জার্মান সমাজতান্ত্রিক ক্লারা জেটকিন নারীর ভোটাধিকার এবং নারী দিবসের ঘোষণার দাবি জানান। যেহেতু মাথায় রেখো তোমরা, 1857 সালে 8ই মার্চ পোশাক কারখানার শ্রমিকরা ন্যায্য মূল্যের জন্য আন্দোলন করে, আর 1908 সালেরও একই দিনে, তার মানে কি 8ই মার্চ তারা আন্দোলন করে। 1910 সালে যখন দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনের দ্বিতীয় সভা ছিল, সেটা জার্মান সমাজতান্ত্রিক ক্লারা জেটকিন নারীর ভোটাধিকার এবং নারী দিবস ঘোষণার দাবি জানান। একটা সময় নারীদেরকে ভোট প্রদানের অধিকার পর্যন্ত দেয়া হতো না। 1913 সালে রাশিয়ার নারীরা ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার নারী দিবস হিসেবে পালন করে। 1913 সাল থেকে রাশিয়ায় এর প্রচলন শুরু হয়, কিন্তু তারিখটা তারা নিজেরাই নির্ধারণ করে নেয়। 1977 সালে জাতিসংঘ 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস পালনের ঘোষণা দেয়। এই দিনটিতে নারীর অধিকার নিশ্চিত করা সহ নানা বিষয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। তার মানে কি, অবশেষে 1977 সালে 8ই মার্চ এই দিনটাকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করা হয়। তোমরা এই লাইনটাও আন্ডারলাইন করে রাখবে। এরপরে দেখি আমরা তৃতীয় টপিকটা কি? নারী নির্যাতন। এই শব্দটার সাথে কি আমরা অনেক পরিচিত না? নারী নির্যাতন কিন্তু যুগে যুগে আমাদের দেশে, আমাদের উপমহাদেশে বলো, ইভেন মানে দেশের বাইরেও হয়ে আসছে। নারী নির্যাতন কি? নারী নির্যাতন হচ্ছে নারীদের ওপরে নির্যাতন করা, যেমন এসিড ছুঁড়ে মারা, যৌতুকের দাবিতে নির্যাতন ও হত্যা, ধর্মীয় অপরাধের কথা বলে অবৈধভাবে শাস্তি দেয়া। এখন আমরা দেখব এখানে বইতে কি দেয়া আছে। বিশ্বে নারী পুরুষ সমতা প্রতিষ্ঠায় বিভিন্ন আন্তর্জাতিক সনদ ও নীতিমালা রয়েছে। নারী পুরুষ সমতার জন্য পৃথিবীর অনেক দেশেই কথা বলা হয়েছে এবং এই নারী পুরুষ সমতাকে আন্তর্জাতিকভাবে একটা সনদ ও নীতিমালা প্রদান করা হয়েছে। নীতিমালা মানে কি? আমরা একটা নিয়মের মধ্যে এই নিয়মগুলোর বাইরে যেতে পারবো না। তো নারী নির্যাতন রক্ষার জন্যই, আসলে নারী নির্যাতনটা বন্ধ করার জন্য এসব নীতিমালা প্রেরণ করা হয়। এর উদ্দেশ্য হচ্ছে নারীর অধিকারকে মানবাধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া। মানবাধিকার কি? আমাদের সাধারণ মানুষের, স্বাভাবিক মানুষের অধিকার, সেখানে কি নারী পুরুষ শিশু সবাই পড়ে। মানুষের অধিকারগুলোকেই মানবাধিকার বলে। এখন নারীর অধিকারকে মানবাধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যেন নারীর অধিকারকে মানবাধিকারের বাইরে না দেখে। কিন্তু প্রতিনিয়তই নারী নির্যাতিত হচ্ছে, ফলে মানবাধিকার খর্ব হচ্ছে।
ইন্টারন্যাশনালের প্রতিবেদনে, অ্যামিরেটস ইন্টারন্যাশনাল হচ্ছে একটি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেটা ইউকে লন্ডনে অবস্থিত। এটা হচ্ছে বেসরকারি একটা মানবাধিকার প্রতিষ্ঠান। তো সেখান থেকে বলা হয়েছে যে নারী নির্যাতন সম্পর্কে বিভিন্ন ধরনের ওরা একটা ডাটা তৈরি করে, মানে তথ্য প্রদান করে যে নারী নির্যাতন কেমন হতে পারে। সেখানে বলা হয়েছিল যে অ্যাসিড ছুঁড়ে মারা, যৌতুকের দাবিতে নির্যাতন করা, হত্যা করা, ধর্মীয় অপরাধের কথা বলে অবৈধভাবে শাস্তি দেয়া। এখন যৌতুকের জন্য নারীরা নির্যাতিত হচ্ছে, এই কারণে সমাজের অনেক নারীকে বোঝা হিসেবে গণ্য করা হয়। বাসায় মেয়ে জন্ম নেওয়া মানে এক সময় মনে করতো এই মেয়েকে বিয়ে দেওয়ার সময় অনেক টাকা পয়সা খরচ হবে, অনেক পরিমাণ বড় একটা অ্যামাউন্ট যৌতুক হিসেবে প্রদান করতে হবে। তো এই কারণে যাদের আর্থিক সামর্থ্য ছিল না তারা মেয়েদেরকে বোঝা বলে মনে করতো যে এত টাকা কই পাবো, ওই যদি না থাকতো তাহলে তো এত টাকা আমাদের খরচ করতে হতো না। অনেক ক্ষেত্রে পরিবারের বিনা অনুমতিতে মেয়েরা বাইরে যেতে বা কারোর সাথে মিশতে পারে না। এতে মনে করে পরিবারের সুনাম নষ্ট হচ্ছে। মেয়েরা বাইরে যাবে, কারোর সাথে কথা বলবে, প্রতিবেশীর সাথে কথা বলবে, হোক সেটা কোনো মেয়ে প্রতিবেশী, তারপরেও মানুষ কটু কথা বলতো, ভালো চোখে দেখতো না, মনে করতো যে এতে পরিবারের সুনাম নষ্ট হচ্ছে। নারী নির্যাতনের কারণে মেয়েদের শিক্ষা ও বাইরে কাজের দক্ষতা ও সুযোগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মেয়েরা সঠিক শিক্ষা পাচ্ছে না, কারণ বাইরে যেতে পারছে না। যেভাবে একটা ছেলে বিভিন্ন জায়গায় ভালো শিক্ষার জন্য, ভালো দক্ষতা অর্জনের জন্য যেতে পারে, মেয়েদেরকে সেভাবে যেতে দেওয়া হয় না বা যাওয়ার অনুমতি প্রদান করা হয় না। নারী নির্যাতন প্রতিরোধে আমাদের সরকার কি করেছে? নারী নির্যাতন প্রতিরোধে আমাদের সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ নিয়ে কাজ করে যাচ্ছে। নিপীড়নের শিকার নারী ও শিশুদের চিকিৎসা সেবা, আইনি সহায়তা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছে। এছাড়াও নির্যাতন দমনের জন্য 2011 সালে জাতীয় নারী উন্নয়ন নীতি প্রবর্তন করা হয়েছে। তবে এই ধরনের নির্যাতন নিপীড়ন প্রতিরোধে সমাজের মূল্যবোধ অত্যন্ত জরুরি। আমাদের যদি সামাজিক মূল্যবোধ থাকে তাহলে আমার মনে হয় না কোনো নীতিমালা এখানে নারী অধিকারের জন্য বা নির্যাতন আটকানোর জন্য প্রয়োজন। আশা করি সবাই এই টপিকগুলো বুঝতে পেরেছো। এখন এখান থেকে কি কি পড়ব আমি তোমাদেরকে লাইন বাই লাইন রিডিং করিয়ে দিয়েছি। এখান থেকে সালগুলো অবশ্যই আমাদের মনে করে পড়তে হবে। এখন তোমাদেরকে একটা শীট দেওয়া হয়েছিল, আশা করি তোমরা সবাই এই শীটটা হাতে পেয়েছো। এখানে সব সাবজেক্টই দেওয়া আছে ক্লাস 5-এর। এখন সেখানে দেখবে তুমি বাংলাদেশ ও বিশ্ব পরিচিতির 8ম অধ্যায় ও 9ম অধ্যায়ের কথা বলা আছে। 8ম অধ্যায়ের যে সংক্ষিপ্ত প্রশ্ন 76 পৃষ্ঠার 1, 2, 3 এগুলো হচ্ছে সব ক্লাস ফ্রেন্ড বই থেকে পড়বে বা সহায়ক বই যেটাকে বলি আমরা। তারপরে শূন্যস্থান পূরণ, মিলকরণ ও বড় প্রশ্ন এই অনুযায়ী পড়ে তোমরা কমপ্লিট করবে। ঠিক আছে, ধন্যবাদ।